ভারতীয় ফুটবলে স্পেসিফিক্যালি আইএসএল এ গত কয়েক ঘন্টায় দুটো ইম্পর্টেন্ট মিটিং হয়েছে। যদিও এই দুটো মিটিং এর কোনো ফলাফল এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি, সময় লাগবে। কিন্তু মিটিং দুটো নিজেদের মধ্যে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইএসএল এর কমার্শিয়াল রাইটস হোল্ডার কে হবে সেটা জানার জন্য যারা প্রস্তাব দিয়েছে সেই জিনিয়াস স্পোর্টস এর সঙ্গে ক্লাব জোট এবং এআইএফএফ এর মিটিং, এবং আজকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিগুয়েলের হিয়ারিং। কারণ এই দুটো বিষয় নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা চলছে ভারতীয় ফুটবলে, এবং সব থেকে বেশি আগ্রহের জায়গা ডেফিনেটলি এই দুটো বিষয়। এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। প্রথমে বলি এই কমার্শিয়াল রাইটস হোল্ডার নিয়ে কথা। জিনিয়াস স্পোর্টস অনেকদিন আগেই প্রস্তাব দিয়েছে এআইএফএফ কে। আমরা জানি টেন্ডার ডাকা হয়েছিল, দুজন তাতে বিড করেছিল আইএসএল এর জন্য, একটা জিনিয়াস স্পোর্টস আর একটা ফ্যান কোড। এবং কার কত টাকার প্রস্তাব ছিল, কোনটা অ্যাকসেপ্টেবল ছিল, কোনটা লোভনীয় ছিল, এসব নিয়ে বহু আলোচনা হয়ে গেছে। বাট স্পেসিফিক ক্লাব জোটের কয়েকটা প্রশ্ন ছিল এই ডিলটাকে কেন্দ্র করে, যেহেতু এআইএফএফ জিনিয়াস স্পোর্টস কে প্রেফার করছিল। তো সেই কোয়ারিজ গুলো ক্লিয়ার করার জন্য এবং জিনিয়াস স্পোর্টস ঠিক কি ভাবছে, কিভাবে তারা ভারতীয় ফুটবলে আসতে চাইছে, সেটা পরিষ্কার করার জন্য একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা গতকাল করা হয়েছিল এআইএফএফ এর পক্ষ থেকে। এবং এই তিনটে পক্ষই এই মিটিংটা সামনে ছিল, একসঙ্গে সামনাসামনি তাদের কথোপকথন হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জন্য বললাম এটার ফলাফল সামনে নেই, কারণ এই সংস্থায় যে কমার্শিয়াল রাইটস হোল্ডার হচ্ছে এমন কোনো ঘোষণা এখনো পর্যন্ত করার জায়গায় এআইএফএফ পৌঁছয়নি। যদিও অ্যাপারেন্টলি মিটিংটা দেখে মনে হয়েছে এটা খুব পজিটিভ একটা মিটিং। তার কারণ বিশেষ করে ফুটবলের টেকনোলজির দিক থেকে এবং ফুটবলে ফ্যান ইনভলভমেন্টের দিক থেকে, আধুনিকীকরণের দিক থেকে, এক কথায় বলতে গেলে বেশ কিছু প্রস্তাব দিয়েছে জিনিয়াস স্পোর্টস, যেগুলো ভীষণ আকর্ষণীয় প্রত্যেকের কাছে। কিন্তু তা সত্ত্বেও জিনিয়াস স্পোর্টস এক কথায় অ্যাকসেপ্টেবল এই মুহূর্তে নয়, এই কারণে কারণ যে প্রশ্নগুলো এবং যে বেসিক প্রশ্নগুলো দাঁড়িয়েছিল ক্লাব জোট, যে এই জায়গাগুলো কি হবে, যার মূল বিষয়বস্তু হচ্ছে হাউ টু জেনারেট ইনকাম। বিশেষ করে এই ক্লাবগুলো কি করে লাভের মুখ দেখবে, বা তাদের কাছে লাভের অঙ্ক কিভাবে এসে পৌঁছবে, বা আইএসএলটাকে লাভজনক ভাবে কি করে চালানো হবে। এই যে মেন প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কিন্তু এই মিটিং থেকে পাওয়া যায়নি। অন্তত যেটুকু সামনে এসেছে তা থেকে এটা খুব স্পষ্ট যে এখনো এই ব্যাপারে খুব পরিষ্কার করে জিনিয়াস স্পোর্টস কিছু বলতে পারেনি যে ঠিক কিভাবে তারা মানি জেনারেট করবে, এবং সেটার লভ্যাংশ কতটা হতে পারে। একটা অ্যাজাম্পশন তো থাকে যে আমি এই ইনভেস্ট করছি, এখান থেকে এতটা এক্সপেক্ট করছি, এবং সেটার একটা ভাগ হবে। ভাগটা কি রেশিওতে হবে সবাই জানে, 60% ক্লাব জোট, 30% কমার্শিয়াল রাইটস হোল্ডার, 10% এআইএফএফ। এই জায়গাটা পরিষ্কার, কিন্তু কতটা ইনভেস্টমেন্ট করার পর কতটা আসবে, লভ্যাংশ কিভাবে ভাগ হবে, এই প্রসঙ্গগুলোর নিয়ে কিন্তু কোনো পরিষ্কার চিত্র এদিনের মিটিং এ পাওয়া যায়নি। আর ঠিক এই কারণেই সবাই খুব ভালো লেগেছে, সবাই বলেছে, খুব পজিটিভ রিয়াকশন দিয়েছে। কিন্তু যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শিলমোহর দিয়ে দেওয়া মুশকিল, সম্ভব নয়। আর সেই কারণেই কোনো শিলমোহর বা কোনো পজিটিভ আনসার আমরা এখনো পর্যন্ত পাইনি। কারণ এতদিন পর্যন্ত যে কোনো টুর্নামেন্টে টেলিভিশন রাইটস থেকে একটা ভালো টাকা আসে, এবং মূলত লভ্যাংশের মুখটা ওখান থেকে দেখা যায়। কারণ ওটার উপর ডিপেন্ড করে কারা কারা আসবে বা কোন কোন স্পন্সর আসবে, তারা কতটা এক্সপোজার পাবে, এই বৈষয়িক দিকটা, সেই জায়গাটা কিন্তু এই মিটিং এ পরিষ্কার হয়নি। তাদের ভিশনটা জিনিয়াস স্পোর্টস জানিয়েছে প্রত্যেকে, and that is very good, সেটা ভীষণভাবে অ্যাকসেপ্টেবল। কিন্তু ভিশনের থেকেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইম্পর্টেন্ট ব্যবসা, সেই ব্যবসায়িক জায়গা থেকে লাভ কিভাবে হবে বা কতদিনে হবে। এই ভিশনটা নিয়ে চললাম, ঠিক আছে, আমি একটা সার্টেন টাইম অবধি লোকসান সহ্য করে নেব। যদি আমি একটা বড় গ্যাপের পর বা একটা সার্টেন টাইমের পর সেখান থেকে লাভ পাই, এটা হচ্ছে বিজনেসের মূল কথা। সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা আলোকপাত করতে পারা যায়নি, না এআইএফএফ পেরেছে না জিনিয়াস স্পোর্টস পেরেছে। এবং এটাও ফ্যাক্ট যে কমার্শিয়াল রাইটস হোল্ডারের উপর সবটা চাপিয়ে দিলেও হবে না, তার কারণ তারা এই মুহূর্তে কিন্তু 30% শেয়ার হোল্ডার। এটা আগের আইএসএল নেই যে পুরো ব্যাপারটাই কমার্শিয়াল রাইটস হোল্ডারদের হাতে এবং তারা যেভাবে চালাবে সেভাবে চলবে। যেহেতু তারা একতরফা চালাবে না, সেখানে মতামত যেমন ক্লাব জোট এবং এআইএফএফ দেবে, সেক্ষেত্রে এটাকে মনিটাইজ করা বা এটাকে লাভদায়ক করার দায়িত্ব কোথাও না কোথাও এই সংস্থা বা এই পার্ট গুলোরও থাকবে। তো এই জায়গাটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি।
এটা মাথায় রাখতে হবে। বাট একসঙ্গে মিটিংটা প্রাথমিকভাবে সফল, কারণ তাদের ভিশনটা, তারা ফুটবলটাকে যেভাবে মার্কেটিং করার চেষ্টা করছে, তারা ফুটবলটাকে যেভাবে প্রচার করার চেষ্টা করছে, সেটা সবার পছন্দ হয়েছে, এইটুকু বলা যায়। এখনো পর্যন্ত এতটাই পজিটিভ, বাকি এখনো ডেভেলপ হয়নি। এবার আসবো দ্বিতীয় প্রসঙ্গ, মিগুয়েল প্রসঙ্গে, যেটা নিয়ে বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা বিরাট আগ্রহের জায়গা রয়েছে, যে মিগুয়েলের শুনানিতে কি হলো। আজকে মিগুয়েলের শুনানি ছিল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল মিগুয়েলের সামনে, খুব পরিষ্কার ভাবে বললে। এবং সেখানে আজকে দুপুরবেলা ছিল এই শুনানিটা, অনলাইনে শুনানি হয়। মিগুয়েল নিজে বক্তব্য রেখেছেন এমন নয়, ইস্ট বেঙ্গল অর্থাৎ ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে লয়াররা এই বিষয়টা হ্যান্ডেল করছেন, মিগুয়েলের বয়ানে তারা তাদের বক্তব্যটা রেখেছেন, যে কি কারণে সে ওরকম ইম্পালসিভ অ্যাটিটিউড করেছিল, তার পেছনে কারণ কি, যেটা বারবারই বলা হচ্ছিল যে তাকে একটা স্ল্যাং বলা হয়, বা অনেকেই যেটা বলছেন যে সমকামী বলে তাকে গালাগাল দেওয়া হয়েছিল, যে অপোনেন্ট টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, যার সঙ্গে গন্ডগোল আর কি, সেইখান থেকে। তো সেই কারণে তিনি ওভাবে রিয়াক্ট করতে বাধ্য হন, এবং বাকি যে রিয়াকশনটা তার আসে, সেটাও কোথাও ওই মাথাটা গরম করে দেওয়ার ফলে এবং রেফারির ভুল সিদ্ধান্ত, এই সবটা মিলিয়ে পরিস্থিতির শিকার হয়ে কোথাও একটা ইম্পালসিভ অ্যাক্ট একজন ফুটবলার করে ফেলেন। এবং এই ধরনের অ্যাক্টের নজির অতীতেও রয়েছে, তা এমন কিছু নতুন নয়, জেনারেলি এটা দেখা যায়। কারণ যখন একজন ফুটবলার ফুটবল খেলে, তার সেই মুহূর্তের মানসিক অবস্থান যা থাকে, তার অ্যাড্রিনালিন যে জায়গায় থাকে, সেখানে এই ধরনের ইম্পালস অ্যাক্ট নতুন কিছু নয়। এরকম একটা যুক্তি, মানে এই ধরনের এক্সাক্ট বয়ান তো আমাদের কাছে আসবে না, এটা শুনানি, কাজে এটা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যে পক্ষের মধ্যে কথা হচ্ছে। এরকম একটা বিষয় কি ঘটেছিল না ঘটেছিল, তো সেই মতো একটা বক্তব্য লয়াররা জানিয়েছে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটিতে, তাদের সপক্ষে একটা যুক্তি রেখে যে কি কারণে এটা ঘটেছে, এবং সেই কারণে মিনিমাম করা উচিত মিগুয়েলের শাস্তিতে, এটা তাদের আবেদন, এবং সেই মতোই তারা জানিয়েছে। এবার কথা যে এখনো পর্যন্ত এই ভিডিওটা যখন শুট করছি, তখনো পর্যন্ত এটার কোনো রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি, এবং এক্সপেক্টেড একটু সময় লাগবে। যেদিনকে শুনানি হয় সেদিনকেই জানিয়ে দেওয়া হবে, এমনটা জেনারেলি দেখা যায় না। বাট ওড়িশা ম্যাচের আগে এই রেজাল্টটা জানা যাবে, এটা এক্সপেক্টেড। এটা আগেও জানিয়েছিলাম যে ওড়িশা ম্যাচের আগে কিন্তু মিগুয়েলের শাস্তি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা চলে আসবে হাতে, এটা ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টও এক্সপেক্ট করছেন, তারাও সেদিকে তাকিয়ে রয়েছেন ডেফিনেটলি। এবং এই শুনানির পর লয়ারদের আশা যে অন্তত তারা যেভাবে প্লেস করেছেন বক্তব্যটা, বা মিগুয়েলের বয়ানটা, তাতে খুব বড় শাস্তি হয়তো হবে না, এটাকে এড়ানো যেতে পারে। এবং যেহেতু এবারে আইএসএল এ একাধিকবার দেখা গেছে যে রেফারি রেড কার্ড দিয়েছে, পরবর্তীকালে সেই শাস্তিকে কমিয়ে দেওয়া হয়েছে, সেটাকে ইয়েলো কার্ডে কনভার্ট করে দেওয়া হয়েছে, এবং সেই ফুটবলার খেলতে পেরেছেন। তো এই নজিরটাকেও ডেফিনেটলি সামনে রাখা হয়েছে, যে এরকম উদাহরণও রয়েছে, সেটা আপনারা করতে পারেন, সেটাও জানানো হয়েছে। তো আপাতত এইটুকুই বলা হয়েছে, রেজাল্ট এক্ষেত্রেও সামনে আসেনি, ডেফিনেটলি প্রত্যেকে সেদিকে তাকিয়ে থাকবে। আজকের ভিডিও এই দুটো প্রসঙ্গেই জানানোর ছিল, যে ঘটনাগুলো ঘটেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিতে।